হোয়াটস আপ এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আচ্ছা, আপনারা কি জানেন একটা সময় আছে যেখানে পেট্রোল চালিত গাড়ি প্রায় ইতিহাস হয়ে যাবে? পরিবেশ দূষণ আর রিভলিউশন ঘটিত কারণে সারা বিশ্বে কমার্শিয়াল ইঞ্জিনের গাড়ি প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। আর ঠিক সেই সময়ে জাপানে শুরু হয় এক ভয়ঙ্কর হাই স্পিড রেসিং টুর্নামেন্ট, যার নাম হচ্ছে এমএফ ঘোস্ট। এটা শুধু একটা রেস না, এটা হচ্ছে গতি, সাহস, প্রযুক্তি আর মানুষের আবেগের এক অদ্ভুত মিশ্রণ, যেখানে সারা বিশ্বে 30 মিলিয়নের বেশি মানুষ এই রেসিং লাইভটা দেখে। কিন্তু এই রেসের লড়াই লুকিয়ে আছে এক রহস্যময়ী ছেলের গল্প। যে ছেলেটা শুধু রেস জিততে আসেনি, সে এসেছে তার হারিয়ে যাওয়া বাবাকে খুঁজতে। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক এমএফ ঘোস্ট সিজন 1 এপিসোড নাম্বার 1 দিয়ে। পরিবেশ রক্ষা আর তেল গঠিত কারণে সারা বিশ্বে বড় বড় কোম্পানিগুলো ইলেকট্রনিক কারের দিকে ঝুঁকে পড়ছে। হাই পারফরমেন্স পেট্রোল কার এখন প্রায় বিলুপ্তের পথে, কিন্তু এই গাড়িগুলোর ভক্তরা চুপ বসে থাকেনি। জাপানে শুরু হয় এক নতুন রেসিং স্পোর্টস, এমএফজি, যেখানে পুরনো ধাঁচের পেট্রোল কারগুলোকে এক বিশেষ সুযোগ দেওয়া হয় নিজের শক্তি দেখানোর জন্য। এই রেসের একটা রুলস আছে, সেটা হচ্ছে গ্রিপ টু ওয়েট রেশিও ইকুয়ালাইজেশন। মানে প্রতিটি গাড়ির ওজন আর টায়ারের গ্রিপ নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে হবে, যাতে ধনী কোম্পানি বা পাওয়ারফুল ইঞ্জিনগুলো অনৈতিক সুবিধা না থাকে। আমরা দেখি একটা ভয়ঙ্কর গতির রেস, গাড়িগুলো পাহাড়ের রাস্তায় বিজলির গতিতে ছুটছে। একজন চিয়ার্স লেডি ফ্ল্যাগ নাড়িয়ে স্ট্যাটাস সিগন্যাল দেয়। এই রেসে সবার নজর এক ছেলের দিকে, তার নাম হচ্ছে আইবা, যে জাপানের সবচেয়ে জনপ্রিয় রেসার। তার ফ্যানরা ট্রাকে চিৎকার করছে, সবাই কমেন্টমেন্ট করছে, এই হচ্ছে জাপানের গোল্ডেন বয় আইবা। এরপর সিন চেঞ্জ হয়, একটি ছেলেকে দেখা যায় মেট্রো স্টেশনে দাঁড়িয়ে। সে তার ফোনে ম্যাপ দেখছে, বারবার জুম ইন আর জুম আউট করছে। আর যে ছেলেটাকে দেখানো হচ্ছে তার নাম হচ্ছে কানাতা রিভিনটন, যে হাফ ব্রিটিশ আর হাফ জাপানিজ। তার চোখে মুখে অদ্ভুত এক শান্ত ভাব। সে কোনো জায়গা খুঁজতেছে, কিন্তু জায়গাটার নাম সে নিজেও জানে না। অন্যদিকে আমরা দেখি চিয়ার্স লেডি মেয়েটাকে, তার নাম হচ্ছে সায়নজিরি। তার বান্ধবী ওয়াকানার সাথে ফোনে কথা বলছে। ওয়াকানা হাসতে হাসতে বলে ইংল্যান্ড থেকে আসা ছেলেটা নাকি অসম্ভব সুন্দর। রেন একটু বিরক্ত হয়ে বলল, আমি ওর সাথে এখনো দেখা করিনি, আর আমি লাভ অ্যান্ড ফার্স্ট সাইট বিশ্বাস করি না। ওয়াকানা বলে, তুই তো সবসময় সিরিয়াস থাকিস, একবার প্রেমে পড়ে দেখ। রেন মনে মনে ভাবে ভালোবাসা এসব ফালতু জিনিস। তারপর রেন ভাবতে ভাবতে তার বাসায় চলে গেল, এবং সে বাসায় ঢোকার সাথে সাথে তার বাবা বলতেছে, আজকে এত লেট হলো কেন? রেন বলল, আমি তো বলেই গেছি যে আজকে আমার লেট হবে। তারপর তার বাবা বলল, আজ তোমার সাথে একজনের পরিচয় করে দেব। ঘরের ভিতরে বসে আছে এক বিদেশি ছেলে। ছেলেটা উঠেই দাঁড়িয়ে বলল, নাইস টু মিট ইউ। আর রেন কয়েক সেকেন্ডের জন্য ফ্রিজ হয়ে গেল। তার হার্টবিট জোরে ধুকধুক করতে শুরু করছে। সে লাজুকভাবে হাত মিলালো কানাতার সাথে। রেন নিজের রুমে গিয়ে ভাবে, আমার এমন কেন লাগছে যেন 1 মিলিয়নের ভোল্টের শক খেলাম। তারপর সিম নিয়ে যায় আমাদের এক গ্যারেজের সামনে, যেখানে কানাতা দাঁড়িয়ে আছে। সে দেখতে পারলো চারিদিকে একটু তেলের গন্ধ বেরোচ্ছে, আর দেওয়ালে যেন পুরনো রেসিং ট্র্যাকগুলো ঝুলে আসে। সেখানে সে দেখতে পায় গাতাসানে। গাতাসান বলল, আমি আগে খুব ভালো রেস করতাম, কিন্তু এক ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের পর আমার সব শেষ হয়ে যায়। সে কানাতাকে একটা পুরনো গাড়ি দেখায়। এই গাড়িটা পুরনো হলেও এর আত্মা এখনো জীবিত আছে, আর সেই গাড়িটা ছিল টয়োটা 86। রেন এটা দেখে অনেক অবাক হলো আর বলল, আমার গাড়িটা অনেক পছন্দ, আমি এই গাড়িটাকে ডিসাইড করে নিলাম। তখন ওয়াগাডা বলতেছে, তাহলে তোমাকে প্রিলিমিনারি 7 ডেজের মধ্যে রেস করতে হবে, আমি তোমার রেজিস্ট্রেশন করে দিয়েছি। তারপর সিন আমাদের হঠাৎ নিয়ে যায় মেট্রো স্টেশন। মেট্রো স্টেশনে হঠাৎ রেন কানাতার সাথে দেখা করে, আর রেন অবাক হয়ে বলল, তুমি এখানে কেন? কানাতা বলল, আমি টোকিওটা ঘুরে দেখছিলাম, আর আমি একটা নতুন ফোনও কিনেছি। তখন রেন বলল, তাহলে তো আমরা আমাদের নাম্বার এক্সচেঞ্জ করতে পারি। তুমি আমাকে খারাপ ভাবিও না, তুমি যদি কোনো বিপদে পড়ো তাহলে তুমি আমাকে ফোন দিতে পারবা, এই জন্য আমরা নাম্বারগুলো এক্সচেঞ্জ করে নিই। তখন কানাতা বলল, ঠিক আছে, করে নেওয়াই যায়। তারপর রেন বলল, আমি তোমার সাথে একটা ছবি তুলতে। কানাতা বলল, আমার সাথে ছবি কেন? রেন বলল, রেন তার বান্ধবীকে বলেছে তার কথা, এবং কানাতা আর রেন একটা ছবি তুলল। তারপর হাঁটার পথে রেন জিজ্ঞাসা করলো, তুমি জাপানে এসেছো কেন? রেন বলল, আমি জাপানে এসেছি 2টা কারণ। সত্যি বলতে আমি জাপানে একটা কারণে আসছি, সেটা হচ্ছে আমার হারিয়ে যাওয়া বাবাকে খুঁজতে, যিনি 20 বছর আগে হারিয়ে গেছে। তারপর বলল যে ঠিক আছে, আমিও তোমার বাবাকে খুঁজতে সাহায্য করব। তো হঠাৎ সিন আমাদের নিয়ে যায় স্কুলে, আর স্কুলে রেন ওয়াকানার বন্ধুর সাথে দেখা করে, এবং ওয়াকানা বলতেছে, তুমি কি এনেছো? রেন বলতেছে, আমি জানি তুমি এসব কথা বলবা, এজন্য আমি নিয়ে এসেছি। আর দেখার পর তারা সবাই পাগল হয়ে যায়, আর সবাই এক্সাইটেড যে এত সুন্দর ছেলে কিভাবে। ওয়াকানা বলতেছে, তুমি কি ওর সাথে আমার দেখা করে দিবা? রেন বলতেছে,
ও আমার সাথেই থাকে, তুমি যখন তখন আসতে পারো। তারপর সিন আমাদের নিয়ে যায় একটা কল্পনার জগতে, যেখানে কানাতা তার বাবা মার ছবি দিচ্ছে রেনের হাতে আর বলতেছে এই ছবিটা 20 বছর আগে তোলা, এটা জাপানের কামুকুরার যে কোনো এক জায়গায় হতে পারে, আমি জায়গাটাকে খুঁজছি। আর এই ছবিটি আমার বাবাকে স্পষ্ট বোঝা যাচ্ছে। আর সেই ছবিতে থাকা আমার মাটা সেই সময় অনেক খুশি ছিল, আর এই ছবিটা আমার কাছে অনেক প্রিয়। রেন বলতেছে ঠিক আছে, আমিও তোমার সাথে তোমার বাবা মাকে খুঁজতে সাহায্য করব। কানাতা বলল আমি ভাবতে পারছি না তুমি আমার সাথে এত ভালো কিভাবে হতে পারছো। আমি অনেক হ্যাপি যে তোমার আর তোমার বাবাকে পেয়ে, যে তোমরা আমাকে এত সাহায্য করছো। আমি বিশ্বাস করি জাপানের মানুষরা অনেক ভালো। তারপরের সিনেমা দেখতে পারি এমএফজির রেজিস্ট্রেশন সেন্টার, যেখানে আইবা রেনের সম্পর্কে তথ্য বের করতে যাচ্ছে, কিন্তু সেন্টারে থাকা লোকটি কোনো মতে তাকে তথ্য দিতে যাচ্ছে না। তাদের একটা পলিসি আছে যে তারা যে কোনো ইঞ্জিনের তথ্য এইভাবে যে কাউকে দিতে পারবে না। তখন আইবা বলতেছে তার টাইম শিডিউলটা আমাকে বলে দাও, আমি সেই সময় এসে তার সাথে দেখা করবো। তখন বলতেছে আমি এটা করতে পারি। তারপর আইবার চোখ পড়ে আমাদের কানাতার দিকে। কানাতা তখন রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতেছে, এবং যখন কানাতা বের হয়ে আসে তখনই পিছন থেকে আইবা ডাক দেয়, আরে ভাই তোমাকে তো আমি কখনো দেখিনি, তুমি কি এখানে নতুন নাকি? সে বলতেছে হ্যাঁ, আমি নতুন এসেছি জাপানে, 2 দিন হলো। তারপর কানাতা বলল আপনি? কারণ আইবা বলল আমি হচ্ছি এমএফজি 9 র্যাঙ্কে থাকা আইবা। তখন কানাডা বলল ও আপনি সেই আইবা যে পপুলার জিটিআর চালান, আপনার এই রেসিংটা ইংল্যান্ডেও অনেক ভাইরাল। আইবা বলল তুমি আমার বয়সে ছোট হবা, আর তুমি এখন থেকে আমাকে সিনিয়র বলে ডাকবা, কারণ আমাদের দেশে আর আমাদের অতীতে একটা কালচার আছে বড়দের সিনিয়র বলে ডাকা। তখন কানাডা বলল ঠিক আছে, এখন থেকে আমি আপনাকে সিনিয়র আইবা বলে ডাকবো। তখন হেসে দুজনে লাঞ্চ করতে গেল। তারপরে সিনেমা দেখতে পারি প্রিমিনারি ডে। তখনই কানাডা তার টয়োটা 86 নিয়ে ট্রাকে চলে আসে, আর ট্রাকে থাকা চিয়াস লেডিটি হচ্ছে রেন, যে তাকে দেখে অবাক হয়ে যায়, কিন্তু কানাডা তাকে দেখেনি আর দেখলেও তাকে চিনতে পারবে না। তখনই রেন ভাবতে শুরু করলো যে কানাডা আসলে একজন রেসার, আমি তো কখনো ভাবতেই পারিনি। তখন কানাডা তার কল্পনার জগতে হারিয়ে, তখন সে মনে মনে পুরো রেসিং ট্র্যাকটা মনে করছে আর কাউন্টডাউন সে মনে মনে গুনতেছে। যখন কাউন্টডাউন 3, 2, 1 হয় তখনই আমাদের এপিসোডটা এখান থেকে শেষ হয়। তাহলে কেমন লাগলো তোমাদের এই এপিসোডটা কিছু আলাদা আলাদা লাইন আছে না, অনেক কিছু পয়েন্ট তোমাদের সাথে তুলে ধরা হয়েছে। আমি আশা করছি এপিসোড 2 এর মধ্যে তোমাদের সব পয়েন্টগুলো আমি ক্লিয়ার করতে পারবো। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরে এপিসোডটা দেখার জন্য। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।